স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। দর্শক, সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু মার্কেটের আজকের দিনের যে লেনদেনের অবস্থা সেটা একটু আপনাদেরকে চট করে দেখিয়ে নিতে চাই, এবং সেই সাথে আমরা আলোচনাও করব। এবং পুঁজিবাজার নিয়ে আমাদের সাথে আরও বিস্তারিত জানাতে পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসানের তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। কিন্তু শুরুতে আমরা একটু দেখতে চাইবো যে পুঁজিবাজারের কী অবস্থা। আমরা যদি গতকালের সাথে আজকের তুলনা করি তাহলে এই সপ্তাহটায় 16 ডিসেম্বরের ছুটি বাদ দিয়ে এক ধরনের নেতিবাচক প্রভাব দিয়েই আমরা আসলে গিয়েছি, এবং সেই নেতিবাচক প্রভাব আমরা গতকাল বলতে আমি বোঝাচ্ছি 15 ডিসেম্বরও আমরা দেখতে পেয়েছি। সূচকের বড় রকমের পতন এখনও দেখতে পেয়েছি। আজকে আমরা 36 পয়েন্ট কমতে দেখেছি সারাদিনের লেনদেনে, এবং 2:30 পর্যন্ত লেনদেন হয়েছে। আজকের যে পয়েন্ট 36.14 পয়েন্ট কমেছে। দাম বেড়েছে মাত্র 52টি প্রতিষ্ঠানের, দাম কমেছে 290টি প্রতিষ্ঠানের, এবং অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। এবং এর বাইরে যদি আজকে লেনদেনের কথা বলি তাহলে আজকে পুঁজিবাজারে 375 কোটি 78 লাখ টাকার টার্নওভার, মানে লেনদেন আজকে পুঁজিবাজারে হয়েছে। এই হচ্ছে আজকের পুঁজিবাজারের অবস্থা, আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক, এই বলছিলাম পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হাসান এফসিএ তার সঙ্গে। তিনি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। নিশ্চয়ই তিনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমেই আপনার কাছে যেতে চাই যে এই যে গত কদিন ধরেই আমরা পুঁজিবাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি, এইটার আসলে মূল কারণটা কি, আপনারা কিভাবে দেখছেন বাজার বিশ্লেষক হিসেবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, মূল কারণ আমি যেটা বলবো যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এখানে পুঁজি বাজারে যে অংশীজন, তার সাথে পুঁজি বাজারের যারা কর্তা ব্যক্তি অথবা নিয়ন্ত্রণকারী সংস্থা, এদের মধ্যে একটা বোঝাপড়ার অভাব সেই 24 থেকেই চলছে, যার কারণে পুঁজি বাজারটা কিন্তু ভাইব্রেন্ট হয়ে ওঠেনি। এবং অন্যতম একটা রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা, অর্থনৈতিক একটা খুবই বাজে অবস্থা। এখন সমষ্টিক অর্থনীতি আপনি জানেন খুব একটা ভালো করছে না, এবং ভেরি ইম্পর্টেন্টলি যে কনফিডেন্সের অভাব, যে আপনার হচ্ছে ক্রেতা বা বিক্রেতা, তাদের যে আপনার একটা কন্টিনিউটি বা পলিসি সার্টেনিটির ব্যাপারে যে একটা তাদের কনফিডেন্সের অভাব, এটাই একটা বড় কারণ। দেখবেন আমাদের ইনভেস্টেবল ফান্ড কিন্তু অনেক আছে, বাট সেটাকে বাজারমুখী করা যাচ্ছে না। একদিকে আপনি দেখবেন যে ব্যবসা বাণিজ্য কিন্তু ফান্ডিংও তেমন একটা নাই, নতুন ভাবে কোনো ইন্ডাস্ট্রি ওপেন হচ্ছে না, কারেন্ট ইন্ডাস্ট্রিগুলো অনেক কম অংশে উৎপাদনে আছে, তারা 60% 70% আছে, বাট ওই ফান্ডগুলা কিন্তু পুঁজি বাজারে আসতেছে না। এবং আর্থিক সেক্টরে যে একটা আপনার মনে করেন একটা গুমোট অবস্থা আছে, অস্বস্তিকর অবস্থা আছে, সেখান থেকে যে এই পুঁজি বাজারে কিছু ফান্ড ইনভেস্ট হবে তাও কিন্তু হচ্ছে না। তো ওভারঅল আমি জিনিসটা বলবো যে পুঁজি বাজারকে আমরা কনফিডেন্সে আনতে পারিনি, ভাইব্রান্ট করতে পারিনি। যদিও আপনার সংস্কারের জন্য বেশ কিছু পজিটিভ কাজ হয়েছে, বা আইনের শাসন নিশ্চয়তা করার জন্য বেশ কিছু ভালো কাজ হয়েছে, বাট আপনার দেখেন ভালো গাড়ি থাকলেই তো হবে না, ভালো রাস্তা তো থাকতে হবে, ভালো ড্রাইভার তো থাকতে হবে। আমাদের আপনার সবকিছুই হচ্ছে, বাট আপনার অংশীজনের মধ্যে আস্থাহীনতার কারণে এটাকে আসলে পুঁজি বাজার হিসেবে গড়ে তোলা যাচ্ছে না। জি, মাহমুদ হাসান ভাই, আপনার কাছে একটু আমি বোঝার মানে চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমরা এক ধরনের মানে ব্যাংকিং সেক্টরে, যে আর্থিক সেক্টরে যে অনিয়মের কথা আপনি বলছেন বা বাজে অবস্থার কথা বলছেন, সেটা আসলে লম্বা সময়ের এক ধরনের অনিয়মের ফলাফল। এখন তো এক ধরনের আমরা সবখানে সংস্কারের উদ্যোগের কথা শুনেছি, ব্যক্তি পর্যায়ে সংস্কারের কথা হয়েছেন, ব্যবসায়ীরা আগ্রহী ছিলেন সংস্কারের ব্যাপারে, কিন্তু শেষমেশ সংস্কারের পরিবেশ আসার পরেও কি তাহলে ওই আস্থাহীনতার মধ্যে আমরা থেকে গেলাম? মানে তারপরেও আস্থাহীনতা কেন, কি কারণে আপনার কাছে এটি মনে হচ্ছে? দেখুন, ওই যে আমি যেটা বললাম যে আপনি যদি কোনো ভালো কাজ করেন, এটা তো আপনার যারা অংশীজন আছে এই পুঁজি বাজারের, তাদের মধ্যে ফিল করাতে হবে, তাদেরকে ওনারশিপে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু করা হয়নি, কারণ বর্তমান কমিশন বিশেষ করে আমরা যদি বলি, তারা কিন্তু খুব ভালো ভালো কাজ করেছে। বিশেষ করে আপনি যদি বলেন যে বিগত শাসন আমলে যে একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে, যেমন আর্থিক সেক্টর থেকে মানে ব্যাংকিং সেক্টর থেকে দেদাচ্ছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ঠিক তেমনি আপনার খুব খারাপ খারাপ কোম্পানি লিস্টেড করে
ফুলিয়ে ফাঁপিয়ে লিস্টেড করে পুঁজি বাজার থেকেও কিন্তু আপনার মনে করেন হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। পুঁজি বাজার থেকে যে পুঁজি বাজারে ইনভেস্ট হওয়ার কথা সেই পুঁজি সরিয়ে নিয়ে সুকুক বন্ডের মাধ্যমে আপনার মনে করেন লুণ্ঠনকারীদের হাতে দেয়া হয়েছে। এবং যারা এসব করত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হতো না। এই কমিশন কিন্তু সংস্কার করেছে এবং এটা নিশ্চয়তা প্রদান করেছে বা নিশ্চিত করেছে যে এখানে আপনার উল্টাপাল্টা করে কেউ পার পাবে না, বা তাদেরকে আইনের আওতায় আনার একটা যথেষ্ট পরিমাণ একটা সিনসিয়ার ইফোর্ট কিন্তু তারা নিয়েছে। বাট তারপরেও প্রবলেম যেটা হয়েছে যে পুঁজি বাজারের যারা অংশীজন তাদেরকে কিন্তু এই কমিশন আস্থায় আনতে পারেনি। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটা মেইন স্টক এক্সচেঞ্জ, তাদের যে একটা আপনার মনে করেন আমি বলবো যে অকার্যকর ব্যবস্থাপনা, কারণ তারাই তো মেইনলি হচ্ছে পুঁজি বাজারের মেইন রোলটা প্লে করবে। নিয়ন্ত্রণকারী সংস্থা তো নিয়ম করবে এবং কিছু কিছু অ্যাপ্রুভাল দিবে, বাট মেইন রোলটা তো স্টক এক্সচেঞ্জ প্লে করবে। তাদের অকার্যকর একটা ভূমিকায় কিন্তু পুঁজি বাজারকে লাইভ করতে পারছে না, পুঁজি বাজারকে আপনার মনে করেন একটা ভাইব্রেন্ট অবস্থায় বা কনফিডেন্সে আনতে পারছে না বলে আমি মনে করি। আপনি আস্থার কথা বলছিলেন, একটু আস্থার বিষয়ে যখন কথা হচ্ছে তখন হচ্ছে যে তফসিল ঘোষণা হওয়ার আগে পরে আমরা শুনতাম যে নির্বাচনী ট্রেনে যখন দেশ উঠে যাবে তখন আস্তে আস্তে ব্যবসায়ীরা ওই কনফিডেন্সটা পাবেন, কারণ রাজনৈতিক সরকারগুলো আসবে। এগুলো আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি, ব্যবসায়িক সংস্কৃতি, যে একটা রাজনৈতিক দল সবাই চায় এবং সব দেশেই বিনিয়োগকারীরাও সেটা চিন্তা করেন। এখন তো তফসিল হলো, আমি যদি তফসিলের পর হিসাব করি তাহলে মার্কেটটার অবস্থা আমরা একদিনের জন্য যে খুব ভালো অবস্থায় যেতে দেখেছি, একদিনে রাতারাতি ভালো হয়ে যাবে সেটা আমি আশা করি না, কিন্তু প্রতিদিনই যে 30 পয়েন্ট 35 পয়েন্ট কমছে, মানে একটা ধরনের রাজনৈতিক নিশ্চয়তা আসার পরেও এটিকে কিভাবে দেখছেন? দেখুন, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে তফসিল ঘোষণা হয়েছে, বাট এর মধ্যে পলিটিক্যাল আনসার্টেনিটি কিন্তু কমেনি। কারণ আপনি দেখবেন যে অনির্বাচিত সরকার সে যত ভালোই গভর্নেন্স দেখ না কেন, তার যেহেতু পলিসি কন্টিনিউটির একটা কনফর্মিটি থাকে না বা কমফোর্ট থাকে না, এই জন্য কেউ কিন্তু বাজারে ফান্ড নিয়ে আসে না, একটা ব্যাপার। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে ব্যবসায়িক যে মহল আছে তারা কিন্তু খুবই ডিসকমফোর্টে আছে এই সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো কোঅর্ডিনেটেড কোনো ইফোর্ট কিন্তু নাই, সব জায়গায় খাপছাড়া হচ্ছে। ইভেন তফসিল হয়েছে, সরকারের দিক থেকে বারংবার ইলেকশনের ব্যাপারে মানে নির্বাচনের ব্যাপারে আপনার নিশ্চয়তা প্রদান করা হচ্ছে, তারপরেও কিন্তু বড় একটা মহল এখনো তারা বিশ্বাস করতে চায় না যে আপনার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বা পলিটিক্যাল ট্রানজিশনটা এটা হচ্ছে একটা আপনার হচ্ছে সুষ্ঠু এবং আপনার হচ্ছে মোটামুটি নিরাপদ একটা ট্রানজিশন হবে। এই ব্যাপারে কিন্তু মানুষের কমফোর্ট নাই। এবং অর্থনৈতিকভাবে যে একটা অবস্থা আপনার মনে করেন বিরাজমান করছে, আপনি দেখবেন দারিদ্র্যের সংখ্যা সেটা প্রায় আপনার হচ্ছে 14% বেশি বেড়ে গেছে। আলতাপোরের সংখ্যা তাও আবার বেড়ে গেছে, যেমন আপনার যদি পোরের সংখ্যা বলেন সেটা 20 অ্যাবভ হয়ে গেছে। আলতাপোরের সংখ্যা যেটা আপনার 9% ছিল সেটা ডাবল ডিজিটে চলে আসছে। এই যে, এবং ব্যবসা কিন্তু প্রতিদিন সংকুচিত হচ্ছে, এটা কিন্তু সম্প্রসারণ হচ্ছে না। তো এই সব কারণেই কিন্তু মানুষের মধ্যে কমফোর্ট নাই, বিজনেসম্যানদের মধ্যে কমফোর্ট নাই। যথেষ্ট পরিমাণ অর্থ ব্যাংকিং সেক্টরের বাইরে আছে, ব্যাংকিং সেক্টরেও যে পরিমাণ টাকা আছে তার ম্যাক্সিমাম ফান্ড কিন্তু আপনার মনে করেন গভর্নমেন্ট বন্ড বা বিভিন্ন ফর্মে আছে, সেটা স্টক মার্কেটেও নাই। নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ব্যাংকের লেন্ডিংও কিন্তু নাই। তো যেহেতু একটা আপনার মনে করেন এই বড় রকম একটা সংস্কারের ফেজের মধ্যে অনিশ্চয়তা একটা বিরাজমান আছে, এ কারণেই কিন্তু কেউ পুঁজিবাজারমুখী হচ্ছে না। কারণ আপনি দেখবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম। ইভেন জি। রাষ্ট্রীয় টাকায় গঠিত লালিত পালিত যে সংস্থা যেমন আইসিবির কথা বলেন, তারও কিন্তু পুঁজিবাজারে তেমন কন্ট্রিবিউশন নাই। কর্পোরেট থেকে আপনার হাজার কোটি টাকা নিয়ে গেছে ক্যাপিটাল মার্কেট স্টাবলাইজেশন ফান্ড, তাদেরও পুঁজি বাজারে বিনিয়োগ করার কথা, সেটাও কিন্তু করছে না। তো কাজেই যাদের কাজ করার কথা তারা কিন্তু অনেকটা নির্লিপ্ত বা নিশ্চুপ হয়ে সাইডলাইনে আছে।
জি, মাহমুদ হোসেন, আমি আপনার কাছে একদম শেষের দিকে রয়েছি, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনি বলছিলেন তারা যেহেতু বড় স্টক হোল্ডার এই পুরো পুঁজিবাজার দেশের, সেইখানে আপনি বলছিলেন যে তাদের আসলে অনেক ভূমিকা নিয়ে আপনি আপনার মানে অখুশি আপনি জানাচ্ছিলেন। আপনি একটু জানতে চাই যে তাদের আসলে কি করলে এই আস্থাহীনতার জায়গায় তারা হয়তো বা একটু ব্যবসায়ীদেরকে আরেকটু আরাম দিতে পারতো বা কমফোর্ট দিতে পারতো বলে আপনি মনে করেন? দেখুন, আমি সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ শুড বি দা আপনার কানেক্টর বিটুইন ইনভেস্টর টু দা, আপনার মনে করেন যার এখানে ফান্ড উঠবে তাদের কাছ থেকে, ইভেন নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছে বা ফাইন্যান্স মিনিস্ট্রি আছে তাদের সাথেও কিন্তু ইনভেস্টরদের একটা মিলন ঘটিয়ে দিবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেটা কিন্তু রীতিমতো তারা করতে পারেনি। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মার্জিন রুল হলো, যেটা লং টার্মের জন্য একটা ব্যালেন্স কিন্তু পলিসি হয়েছে, যেটা ব্যাপারে ইনভেস্টরদের যথেষ্ট পরিমাণ আপনার মনে করেন হচ্ছে অস্বস্তি আছে, বা তাদের কিন্তু এখানে ওনারশিপ নাই। এই ওনারশিপটা কে করতে পারতো? এখানে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এই দুটো মহলকে একত্রিত করতে পারতো, এখানে ডায়লগ করতে পারতো, এখানে যদি আপনার বিভিন্ন শেয়ারিং আপনার ইসে সেশন করতে পারতো, তাহলে কিন্তু ইনভেস্টরদের যে একটা ডিসকমফোর্ট, আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু এটা কেটে যেত। সেটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ পারেনি। জি, নতুন করে কোনো আপনার মনে করেন লিস্টেড হচ্ছে না, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বিথাকের কাছে একটা প্রেসার ক্রিয়েট করা উচিত ছিল এজ এ বার্গেনিং ইনস্টিটিউট, সেটা কিন্তু তারা একদম করছেন না। তারপরে হচ্ছে এই যে ইনভেস্টররা সাইডলাইনে গেছে, তাদেরকে আবার আপনার মনে করেন ফিরিয়ে আনা এবং তাদেরকে কমফোর্ট দেয়া, এ ব্যাপারে আপনার মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ যে ভূমিকাটা পালন করতে পারত সেটা কিন্তু তারা করেনি। ইভেন জি, মনে করেন স্ট্র্যাটেজিক ইনভেস্টর যারা আছে তাদেরকেও আপনার মনে করেন অ্যাক্টিভেট করা বা ইফেক্টিভলি রান করার জন্য যে ফ্যাসিলিটেট করা, এটাও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ পারেনি। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহমুদ হোসেন এফসিআই, আপনাদেরকে বাজার বিশ্লেষক, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে ভার্চুয়ালি আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসির সাথে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন, আমি আসছি, আপনার সঙ্গে আছি, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।